হ্যালো এভরিওয়ান, যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাশন শুরু করতে চলেছি, যেটা হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার শেষ 3 মাসের আমাদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, যাতে করে আমরা এই পরীক্ষাটাকে প্রথমভাবেই সফলভাবে উত্তীর্ণ হতে পারি। এখন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ডেট অ্যানাউন্স করা হয়নি এই এক্সামটার জন্য। তবুও যেটুকু শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, সেটা হলো অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকের মধ্যে এই পরীক্ষাটা কন্ডাক্ট হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। এটা চলছে মে মাস, অগাস্ট মাস আসতে আর 2.5 থেকে 3 মাস বাকি। তাই 2.5-3 মাসের মধ্যে পিএসসি ক্লার্কশিপের মতন একটা পরীক্ষা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়। তাই আমাদেরকে কী করতে হবে, এই এক্সামটাকে ক্র্যাক করতে গেলে এই শেষ 2.5 থেকে 3 মাস সময়কে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা টপিক যেগুলো এই এক্সামে এসে থাকে সেখান থেকে আমরা কী কী জিনিসগুলো ভালো করে পড়ব তার ব্যাপারে একটু সিলেক্টিভ এবং চুজি হতে হবে, তাই না? এখন দেখো, সিলেবাস ধরে ধরে কমপ্লিট করা তো কোনোভাবেই সম্ভব নয়। ইনফ্যাক্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা দেখবে কোনো একটা পাতায় সেই পাতার হাফ অথবা 1/4 জায়গা জুড়ে তার সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া থাকে। এখন সিলেবাসটা এতটাই সংক্ষিপ্ত দেওয়া থাকে, কিন্তু আদতে সেটা তো সংক্ষিপ্ত সিলেবাস নয়, ওটাই এক্সামের মেন পোর্শন। ওটা ধরেই একটা ছাত্র বা ছাত্রী সেই এক্সামটার প্রিপারেশন নেবে। এই ধরো হিস্ট্রির কথাই বলি, কোনো পরীক্ষায় দেখবে 20 পাতার হিস্ট্রি পড়লেও সেই এক্সামটাকে ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া যায়। আবার কিছু কিছু এক্সামের ক্ষেত্রে 200 পাতার ইতিহাস পড়েও সেই এক্সামটাকে কভার করা যায় না। এই কারণে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমার যে এক্সামটা টার্গেট রয়েছে, আগে সেই এক্সামটার প্যাটার্ন এবং সেই এক্সামটাতে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে এ ব্যাপারে কিন্তু তোমাকে ক্লিয়ার হতে হবে। নাহলে তুমি যদি পুরো জিনিসগুলোকে পড়তে থাকো একটা সময় পরে তুমি কনফিউজড হয়ে যাবে। যে কারণে দেখবে অনেকে বহুদিন ধরে প্রিপারেশান নিচ্ছে, বহু পড়াশুনো করছে, কিন্তু সফল হতে পারছে না। আবার অনেকে অল্প এবং সিলেক্টিভ পড়াশুনোর মাধ্যমে কিন্তু সফল হয়ে যাচ্ছে। তাই কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের আগে যেটা দরকার যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য, সেটা হলো তোমাকে কি কি পড়তে হবে সেই বিষয়গুলোতে, যেমন তোমাকে সিলেক্টিভ হতে হবে, কি কি পড়বে না সেটাও তোমাকে জানতে হবে। নাও চলে আসি আমরা আজকের ডিসকাশনে। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে 3টে মেন টপিকের ওপর প্রিলিমস হয়, দ্যাট ইজ জেনারেল নলেজ, ইংলিশ এবং ম্যাথস। তোমরা জানো জেনারেল নলেজ সেখানে আসে 40 মার্কসের, ইংলিশ আসে 30 মার্কসের এবং ম্যাথ আসে 30 মার্কসের। আজকে আমি ইংলিশ বা ম্যাথসের স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব না, সেপারেট একটা ভিডিওতে এই দুটো টপিক সম্পর্কে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। আজকে ডিসকাশন করব জেনারেল নলেজের সম্পর্কে, যেটা এই এক্সামে দেখতে পাচ্ছ যার ওয়েটেজটা বাকি দুটো সাবজেক্টের থেকেও কিন্তু বেশি। এবং সত্যি বলতে এই জেনারেল নলেজের ওপরেই কিন্তু ভীষণভাবে নির্ভর করে এই এক্সামের সিলেকশনটা। এখন জেনারেল নলেজে যদি আমরা দেখি, জেনারেল নলেজের ভেতরে এই 40 মার্কসের ডিস্ট্রিবিউশন কীভাবে থাকে, তাহলে তোমরা দেখবে হিস্ট্রিতে মোটামুটি 6 থেকে 7 নাম্বার থাকে, জিওগ্রাফিতে থাকে 2 থেকে 3 নাম্বার, পলিটিতে থাকে 1 থেকে 2, অল্পই প্রশ্ন আসে পলিটি থেকে, গতবার আসেইনি বলতে গেলে। ইকোনমিতে 0 to 1 একটা আসলো নাও আসতে পারে। স্ট্যাটিক জিকেতে মার্কসটা দেখো 17 to 18, মানে মোট মার্কসের প্রায় 50% মার্কস কিন্তু তোমার স্ট্যাটিক জিকে থেকেই আসে। এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে 8 থেকে 10 নম্বরের প্রশ্ন আসে একটা করে। এখন ঘটনা হচ্ছে যে এই মার্কস ডিস্ট্রিবিউশনটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি দেখবে তোমার সব থেকে বেশি মার্কস যে পোর্শনটা থেকে আসছে সেটা হলো স্ট্যাটিক জিকে, সেকেন্ড যে পোর্শনটা আসছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, আর থার্ড যে পোর্শনটা আসছে সেটা হলো হিস্ট্রি। আমি যদি প্রথমেই স্ট্যাটিক জিকের পোর্শনের কথা বলি, অনেকের কাছে এই স্ট্যাটিক জিকের কনসেপ্টটা একটু অস্পষ্ট থেকে যায় যে কি পড়বো। স্ট্যাটিক জিকের মধ্যে তো অনেক কিছু চলে আসে, আর কোনটা কতটা করে পড়বো, প্লাস কোন জায়গা থেকে পড়বো। বেশিরভাগ বইতেই এই স্ট্যাটিক জিকে পোর্শনটা বইয়ের শেষের দিকে অল্প পরিমাণে দেওয়া থাকে, কিন্তু দিনকে দিন যত এক্সামগুলো এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, বিভিন্ন এক্সামে এই স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্স কিন্তু আগের থেকে তুলনামূলক অনেকটা বেড়েছে। ইনফ্যাক্ট পিএসসির পরীক্ষাগুলোর সাথে সাথে সেন্ট্রালের এসএসসির পরীক্ষাগুলোতেই। তাই আমি ঠিক করেছি তোমাদের সাথে আজকের ক্লাসে আমরা এই ট্রেডিশনাল জিকেটা নিয়ে ডিসকাস করব ভালো করে, এবং আরেকটা ক্লাসে আমি তোমাদের সাথে এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকগুলো জাস্ট তুমি পড়ে যাবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? আজকে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি অ্যান্ড ইকোনমিক সিলেবাসটাকে ভালো করে বুঝবো, এবং সেখান থেকে সিলেক্টিভ কোন জায়গাগুলো আমরা পড়বো সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে প্রত্যেকটা টপিককে ভালো করে, যে টপিকগুলো আমি বলছি প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা সাবজেক্টের, সেই টপিকগুলোকে ভালো করে নোট করো। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব,
এই 2.5 থেকে 3 মাস সেই টপিকগুলোকে এতটাই ভালো করে প্রিপেয়ার করো প্রত্যেক দিন, যাতে এই টপিকগুলো যেন তোমার পরীক্ষায় আসলে প্রশ্ন আসলে না আটকায়। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমাদের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে যদি তোমরা এই টপিকগুলোকে ভালো করে পড়ো। তাই ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিটলি দেখতে থাকো, আশা করি এতে তোমরা লাভবানই হবে। আমি চলে আসি প্রথমে ইতিহাসটাকে আমরা কী করে কমপ্লিট করব এই এক্সামের জন্য। দেখো, চলে আসি হিস্ট্রি নিয়ে আলোচনায়। এখন তোমরা ভালো করেই জানো হিস্ট্রির 3টে পোর্শন থাকে। একটা হলো প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। আমরা শুরু করব আমাদের পড়াশুনোটা আধুনিক যুগের ইতিহাস দিয়ে, এবং তার মধ্যেও সবথেকে বেশি গুরুত্ব দেব আমাদের 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশরা কীভাবে ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। এবং সেখান থেকে প্রথম আমরা যে জিনিসটাকে কভার করব সেটা হলো যুদ্ধ এবং আন্দোলন। 1757 সালে পলাশির যুদ্ধ, তারপর বক্সারের যুদ্ধ, দেন 1857 সালে সিপাহী বিদ্রোহ, এবং তারপর আস্তে আস্তে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আসলো। ইনফ্যাক্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী সক্রিয় হওয়ার পর থেকে যে সত্যাগ্রহগুলোতে উনি অংশগ্রহণ করেছিলেন, এবং তারপর তোমার আমাদের অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলন সম্পর্কে কিন্তু তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। এই আন্দোলনগুলো কবে সূচনা হয় এবং এই আন্দোলনগুলোর প্রভাব কী পড়েছিল, কারা কারা নেতৃত্বে ছিলেন কোন কোন জায়গায়, সেগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। যে আন্দোলনটার ব্যাপারে বলা হলো না এই আন্দোলনগুলোর সাথে, বাট ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হলো বঙ্গভঙ্গ আন্দোলন 1905-এর এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড স্বদেশী এবং বয়কট আন্দোলন। এগুলোকে তোমরা ভালো করে পড়ে যাবেন। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও বঙ্গভঙ্গ আইন ব্রিটিশ সরকার এনেছিল তোমার 1905 সালে, তারপরে স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয়। তো স্বদেশী এবং বয়কট আন্দোলনের প্রভাবে শেষমেশ ব্রিটিশ সরকার বাধ্য হয় বঙ্গভঙ্গ আইনকে প্রত্যাহার করতে। কত সালে এবং কে বঙ্গভঙ্গ আইনকে প্রত্যাহার করেছিলেন কমেন্ট বক্সে লিখে জানাও। চলে আসি নেক্সট টপিকে। সেকেন্ড যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো বিভিন্ন মিশন, নীতি, আইন। ব্রিটিশ সরকার ভারতবর্ষে থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন মিশন ভারতবর্ষে পাঠিয়েছে, বিভিন্ন নীতি আনা হয়েছে এবং বিভিন্ন আইন প্রণয়ন হয়েছে। সেগুলো সম্পর্কে যদি জানতে হয় আমাদের পড়তে হবে খুব ডিটেলসে। আমি কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট নীতিগুলো সম্পর্কে বা মিশনগুলো সম্পর্কে এখানে লিখেছি। যেমন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা ভালো করে পড়বে। 1909-এর মডেলেমিন্টো সংস্কার, 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এছাড়া রাওলাট আইন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, উডের প্রস্তাব, ডাইরেক্ট অ্যাকশন, আরও বেশ কিছু লিখিনি এখানে, যেমন সাইমন কমিশন, তারপর তোমার হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশন, ঠিক আছে, ওয়াভেল প্ল্যান, এগুলোকে একটু ইন ডিটেলসে পড়ে যাবে। নোট করে নিয়েছো আশা করি এই জিনিসগুলোকে। এখন আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও ভারতবর্ষে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়। দেন আমরা চলে আসি পরবর্তী টপিকে, যেটা হলো গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়। ভারতবর্ষে প্রথম কে গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন, শেষ কে গভর্নর জেনারেল ছিলেন, প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয়, এবং যারা যারা পরপর ভারতবর্ষে শাসন করে গেছেন তাদের সময় কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোকে ভালো করে পড়ব। যেমন কার সময় সিমলাকে ভারতবর্ষের গ্রীষ্মকালীন রাজধানী করা হয়, কার সময় ইলবার্ট আইন আনা হয়, কার সময় দেশীয় সংবাদপত্র আইন আনা হয়, এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু টপিকগুলো আছে যেগুলো বিভিন্ন গভর্নর এবং ভাইসরয়টা তাদের সময় সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলোকে তোমাকে একটু ইন ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। এইগুলোকে একটু দেখে নেবে। অধীনতামূলক মিত্রতা নীতি কার সময় আনা হয়েছিল, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে দিল্লি দরবার এটা কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের সময় অনুষ্ঠিত হয়। দেন আমরা চলে আসি বিভিন্ন বৈঠক এবং চুক্তিগুলো সম্পর্কে। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যদি দেখো বিভিন্ন বৈঠক এবং চুক্তিগুলো বলতে তোমার ব্রিটিশ সরকারের থাকাকালীন ভারতবর্ষে যে বৈঠকগুলো হয়েছিল, কংগ্রেসের বৈঠকগুলোর যদি কথা বলি, এবং কংগ্রেসের সঙ্গে ব্রিটিশ সরকারের বৈঠক বা চুক্তিগুলোর কথা বলি, যদি আমি সবকটার কথা বলছি। ব্রিটিশ সরকারের সাথে বৈঠক বলতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা উঠে আসে সেটা হচ্ছে গোল টেবিল বৈঠক। এছাড়া পুনে চুক্তি ভালো করে পড়বে, সুরাট অধিবেশন ভালো করে পড়বে, এগুলোকে একটু ভালো করে পড়ে নেবে। দেন আসি আমরা কংগ্রেসের অধিবেশন সম্পর্কে। আমরা জানি কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রত্যেক বছর বিভিন্ন স্থানে বিভিন্ন শহরে কংগ্রেসের অধিবেশন হতো এবং সেখানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী রূপরেখাগুলো নিয়ে বিভিন্ন ডিসকাশন হতো। তো মোস্ট ইম্পর্টেন্ট যে কংগ্রেসের অধিবেশনগুলো রয়েছে সেই অধিবেশনগুলো পড়বে এবং সেই অধিবেশনগুলো কোন সালে কোথায় হয়েছে, তার সভাপতিত্ব কে করেছেন এবং ওই অধিবেশনে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশনগুলোর ব্যাপারে পড়বে। যেমন প্রশ্ন দেয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়,
কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলাকেও সভাপতিত্ব করেছেন? আবার তোমরা তোমাদেরকে এটাও প্রশ্ন করতে পারে যে গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন বা নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন। সেই কারণে কংগ্রেসের অধিবেশনগুলোকে একটু প্লিজ ডিটেলসে দেখে যাও। এছাড়া যে টপিকগুলো আছে সেগুলোর ব্যাপারে বলি। চলে আসি বাকি টপিকগুলো নিয়ে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির আর যে সমস্ত টপিকগুলো পড়তে হবে তার মধ্যে সবার প্রথমে বলবো বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিপ্লবী সংগঠনগুলোর সম্পর্কে এবং এরা সেই সময় কী কী প্রভাব বিস্তার করেছিল, এদের নেতৃত্বে কারা ছিলেন, এগুলোকে পড়ে যাবে এবং কোনটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও যদি পড়ে যাও খুব ভালো হয়। যখন দেখো সামাজিক সংগঠনগুলোর ব্যাপারে বলতে আমি কার ব্যাপারে বলছি, আমি বলছি আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সভা, এছাড়া তোমার বলতে পারো বেদ সমাজ, রামকৃষ্ণ মিশন, এই সংগঠনগুলোর ব্যাপারে পড়ে যাবে ভালো করে। আবার বিপ্লবী সংগঠনগুলো বলতে চলে আসে অনুশীলন সমিতি, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, এই ধরনের সংগঠনগুলোর কথা, ঠিক আছে? তো তাদের ব্যাপারেও ভালো করে পড়ে যাবে প্রত্যেকটা সংগঠন সম্পর্কে, কোথায় কোন সংগঠনটা অ্যাক্টিভ ছিল, তাদের নেতৃত্বে কারা ছিলেন এবং তাদের কোনো গুরুত্বপূর্ণ নেওয়া পদক্ষেপ, ঠিক আছে? এগুলো ভালো করে পড়ে যাবে। এখানে তোমরা আমাকে একটা অ্যান্সার দেবে যে ভগৎ সিং কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানো। চলে আসি পরবর্তী প্রশ্নগুলোতে, পরবর্তী টপিকগুলোতে। সেটা হলো জাতীয় আন্দোলনের নেতা, যারা প্রমিনেন্ট সেই সময়কার লিডার ছিলেন স্বাধীনতার সময়কার প্রথম থেকে শেষ অবধি, তাদের ব্যাপারে পড়ে যেতে হবে ভালো করে, ঠিক আছে? তাদের লেখা কোনো গুরুত্বপূর্ণ বই, পত্রিকা, তারা কোন কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এছাড়া টুকিটাকি জিনিসগুলো যা তাদের ব্যাপারে রয়েছে। এখন জাতীয় আন্দোলনের নেতা বলতে প্রথমেই নাম চলে আসে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসুর আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনী, তার ব্যাপারে পড়বে। আজাদ হিন্দ বাহিনীর যে 3টে বিভাগ ছিল সেই বিভাগগুলো সম্পর্কে পড়বে। গান্ধীজির সম্পর্কে ডিটেলসে পড়বে, গান্ধীজির লেখা বইগুলোকে ভালো করে মুখস্থ করবে এবং গান্ধীজির করা সত্যাগ্রহগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে? এখানে তোমরা আমাকে কমেন্ট বক্সে একটা লিখে একটা অ্যান্সার জানাও যে গান্ধীজি প্রথম ভারতের ব্রিটিশ সরকার দ্বারা কত সালে অ্যারেস্ট হয় এবং কোন আন্দোলনের জন্য উনি অ্যারেস্ট হয়েছিলেন, ঠিক আছে? এছাড়া জাতীয় আন্দোলনের নেতা বলতে আর কাদের ব্যাপারে পড়বে, আমাদের লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এনাদের ব্যাপারে পড়বে। ঋষি অরবিন্দ ঘোষের ব্যাপারে পড়বে, মাস্টারদা সূর্য সেন, আর যারা বাংলার বিপ্লবী রয়েছেন তাদের ব্যাপারে তো অবশ্যই পড়বে। চলে আসি নেক্সট, সংবিধান সভা। সংবিধান সভা বলতে শেষের দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে গণপরিষদ গঠন হয়েছিল বা সংবিধান সভার সূচনা করা হয়েছিল ভারতবর্ষের সংবিধান লেখার জন্য, তার ব্যাপারে একটু টুকিটাকি পড়ে রাখতে পারলে ভালো হয়। যেমন ধরো এই সংবিধান সভার গঠন কবে হয়েছিল এবং এই সংবিধান সভা সভাপতি কে ছিলেন, কারা কারা কোন কোন দায়িত্বে ছিল, সেগুলোকে একটু দেখে রাখবে। যদিও এটা তোমরা কনস্টিটিউশন পড়ার সময় বা সংবিধান বা পলিটি পড়ার সময় ওখান থেকেও কভার করে নিতে পারো। অ্যান্ড লাস্ট যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হলো বিভিন্ন সংবাদপত্র এবং পত্রিকা। তোমরা ভালো করেই জানো স্বাধীনতা আন্দোলনের সময় এই সংবাদপত্র এবং পত্রিকাগুলোর কতটা ভূমিকা ছিল, তাই না? এবং সেই সংবাদপত্রগুলোর সূচনা কোন কোন জায়গায় হয়েছিল, সেই সংবাদপত্রগুলোর সম্পাদক কারা ছিলেন, ঠিক আছে? এবং কোন কোন ভাষায় কোন কোন অঞ্চলে সেই সংবাদপত্রগুলো ছড়িয়ে পড়েছিল, তাদের সম্পর্কে যদি একটু ডিটেলসে স্টাডি করে যাও। এখন কথা হচ্ছে যে এই টপিকগুলোকে এরকম গোছানো আকারে তোমরা কোথায় পাবে? তোমরা যেই বই ফলো করে এসেছো এতদিন আমি বলবো সেখান থেকে পড়ে যাও। কেউ যদি লুসেন্ট পড়ে থাকো লুসেন্ট থেকে পড়ো, কেউ যদি তোমার মনোহর পাণ্ডে পড়ো মনোহর পাণ্ডে থেকে পড়ো, কেউ যদি তরুণ গোয়েল পড়ো বা কেউ যদি WBCS ম্যানুয়াল পড়ো, পড়ে যাবে। বাট যদি কারোর কাছে বাড়িতে WBCS ম্যানুয়াল থাকে, আমি যেহেতু নিজে বইটা দেখেছি বারবার এবং আমার স্টুডেন্টরাও অনেকে সেই বইটার থেকে পড়ে, তো WBCS ম্যানুয়ালে কী হয়, WBCS ম্যানুয়ালে এগুলো সম্পর্কে পয়েন্ট আউট করে ভালোভাবে লিখে দেওয়া আছে। তো তোমাদের কাছে বই থাকলে তো ভালো, খুবই কথা। যদি না থাকে, মনে হয় এই বিষয়গুলোর কোনো একটা টপিক সম্পর্কে তোমার ডিটেলসে জানা নেই, তো বন্ধু বান্ধব কারোর কাছ থেকে ম্যানুয়ালসের ওই পেজগুলোকে একটু জেরক্স করে নিয়ে ওখান থেকে পড়ে যাবে। ওখানে এগুলো তোমরা গোছানো অবস্থায় পাবে এবং পিএসসিতে যেগুলো জিজ্ঞেস করে সেই টপিকগুলোর উপরে বেস করে সেখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এ তো গেল আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে। এইবার আমরা আলোচনা করব যে আমরা অ্যানসিয়েন্ট বা আমাদের প্রাচীন যুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে কী কী পড়ব। যতটা ইম্পর্টেন্স তোমার ন্যাশনাল মুভমেন্ট বা আধুনিক যুগের ইতিহাসে দিতে বললাম, অতটাও হয়তো টপিক ওখানে নেই, কিন্তু সেখান থেকেও প্রশ্ন আসে, তাই আমরা দেখে নেব যে সেখান থেকে আমরা কী কী পড়ব, ঠিক আছে? দেখো, এরপর আমরা চলে আসি প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস সম্পর্কে।
প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসেও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে। সবকটা টপিক যদি সময়ের মধ্যে কমপ্লিট করা তোমাদের পক্ষে পসিবল নাও হয়, আমি বলবো এই টপিকগুলোকে খুব ভালো করে স্টাডি করে যাবে। এখান থেকে কিন্তু অনেক সংখ্যায় প্রশ্ন আসে। কী কী সেই টপিকগুলো যদি বলি, দেখো সবার প্রথমে তোমরা যে টপিকটাকে কমপ্লিট করবে সেটা হলো হরপ্পা মহেঞ্জোদারো এবং ঋগ্বৈদিক সভ্যতা সম্পর্কে। ঠিক আছে, ঋগ্বৈদিক সভ্যতা সম্পর্কে তো খুব ভালো করে পড়বে, পাশাপাশি হরপ্পার আবিষ্কার এবং গুরুত্বপূর্ণ হরপ্পার সাইটসগুলো কোথায় কী কী পাওয়া গেছে সেগুলোকে ভালো করে পড়ে যাবে। ইফ পসিবল WBCS প্রিভিয়াস ইয়ার স্ক্যানার থেকে তোমরা পেয়ে যাবে বা নেটেও তোমরা পেয়ে যাবে, অথবা PSC মিসলেনিয়াস এবং PSC ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সবকটা প্রশ্নকে যদি দেখে যেতে পারো অ্যানসিয়েন্ট এবং মেডিভেল অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের ভারতের ইতিহাসের উপরে, তাহলে খুব ভালো হয়। বিকজ এই টপিকগুলোর উপরে প্রশ্ন প্রচণ্ড রিপিট করে। তো প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করা এটা তোমাদের খুব উপকার করবে ইতিহাসের ক্ষেত্রে। দেন চলে আসি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে এবং তাদের সঙ্গে বিভিন্ন যে লেখা বা গ্রন্থগুলো জড়িয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের সঙ্গে এবং জৈন ধর্মের সঙ্গে, বৌদ্ধ ধর্মের যে ধর্মসভাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, এবং জৈন ধর্মের ক্ষেত্রেও তাই, সেগুলো ভালো করে একটু পড়ে যাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে দ্বিতীয় বৌদ্ধ ধর্মসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। 3 নম্বর যে টপিকটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে মৌর্য এবং গুপ্ত যুগ সম্পর্কে। তোমরা জানো গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে ভারতবর্ষে। তো গুপ্ত যুগের শাসনকাল সম্পর্কে, যারা যারা গুপ্ত যুগের রাজা ছিলেন তাদের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এবং মৌর্য যুগে, বিশেষ করে মৌর্য যুগে অশোক এবং গুপ্ত যুগে সমুদ্রগুপ্তের সম্পর্কে খুব ভালো করে পড়ে যাবে। দেন মিসলেনিয়াস টপিকগুলোর মধ্যে যে টপিকগুলো পড়বে সেটা হচ্ছে ভারতে আসা বিভিন্ন পর্যটক এবং তাদের লেখা গ্রন্থ। শুধু তাই না, ভারতে আসা পর্যটক এবং তাদের লেখা গ্রন্থগুলোর পাশাপাশি ভারতের যে সমস্ত রাজারা, বিশেষ করে মৌর্য যুগে গুপ্ত যুগে যারা রাজা বা যারা রাজাদের সভাকবি ছিলেন, তারা কী কী গ্রন্থ লিখে গেছে সেই গ্রন্থগুলোকে একটু ভালো করে পড়বে। ঠিক আছে, এছাড়া বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা এবং তাই সেই বংশের প্রধান শাসক যারা ছিলেন তাদের শাসনকাল সম্পর্কে ভালো করে পড়বে। আর যে কটা ইম্পর্ট্যান্ট যুদ্ধ আছে অ্যানসিয়েন্ট এবং মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রিতে, সেই সালসহ যুদ্ধগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। এখানে সালটাও যেমন ইম্পর্ট্যান্ট, যুদ্ধটাও তেমন ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলে আসি এরপর সুলতানি যুগ এবং মুঘল যুগ সম্পর্কে। এই দুটো টপিকের মধ্যে থেকে সিলেকশন করে আলাদা করার কিছু নেই, বিকজ এখানে প্রত্যেকটা টপিকে ইম্পর্ট্যান্ট। মুঘল যুগের রাজারা ছিলেন, সেই রাজাদের সময় কী কী শাসন ব্যবস্থায় কী কী চেঞ্জেস আনা হয়েছিল সেগুলো, এবং সুলতানি যুগে কারা কারা পরপর রাজত্ব করে গেছেন সেগুলো সম্পর্কে একটু ইন ডিটেলস স্টাডি তোমাকে করতেই হবে। এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতন জায়গা নেই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো বাংলায় যারা শাসন করে গেছেন, বাংলার শাসকদের সংক্ষিপ্ত ইতিহাস। এটাকে কিন্তু কম গুরুত্ব দিও না। তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা দিতে যাচ্ছ PSC ক্লার্কশিপে, তার মানে তোমাকে বাংলার শাসকদের সংক্ষিপ্ত ইতিহাস জানতেই হবে। সেখানে পাল বংশ, সেখানে সেন বংশ, সেখানে শশাঙ্কের রাজত্বকাল থেকে শুরু করে ইলিয়াস শাহী বংশের রাজত্বকাল পর্যন্ত যা যা চেঞ্জেস এসেছিল সেগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে পড়ে নেবে। তো মোটামুটি যদি এই টপিকগুলোকে কভার করতে তোমরা পারো এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করো, হিস্ট্রির ওপর কিন্তু তোমাদের বেশ ভালো রকমভাবে স্ট্রং হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কোনো হিস্ট্রিতে ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি এরপর চলে আসি জিওগ্রাফি সম্পর্কে। জিওগ্রাফিতে আমরা কোন কোন টপিকগুলোকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো সেগুলো নিয়ে ডিসকাশন। আমাদের পরবর্তী টপিক হলো জিওগ্রাফি বা ভূগোল। জিওগ্রাফি থেকে কোন কোন টপিকগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো সেগুলোকে একবার দেখে নেওয়া যাক। দেখো, সবার ফার্স্টে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প এবং শিলা। খুব বেশি কিছু পড়তে হবে না। ভূমিকম্পের এল তরঙ্গ, এস তরঙ্গ কোনগুলো, সেন্টার কোনটা, এপিসেন্টার কোনটা, ফোকাস কোনটা, এগুলো একটু দেখে যাবে এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর সম্পর্কে একটু হালকা স্টাডি করে নেবে। শিলার সম্পর্কে যদি বলি, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, যে শিলাগুলোর প্রকারভেদ আছে সেই শিলাগুলোর উদাহরণগুলো সম্পর্কে ভালো করে দেখে যাবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এরপর বায়ুমণ্ডল ও তার স্তরভেদ। বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তর যেগুলো রয়েছে, ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই স্তরগুলো সম্পর্কে একটু ডিটেলসে স্টাডি করে যাবে। খুব বেশি কিছু নেই এখানে। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে যে টপিকটা সম্পর্কে আমরা পড়বো সেটা হলো ভূমিরূপ। নাও, ভূমিরূপ কোথাকার? ভারতের ভূমিরূপ যেরকম আমাদের পড়তে হবে সেরকম আমাদের পশ্চিমবঙ্গের ভূমিরূপও পড়তে হবে। ভারতের ভূমিরূপ পড়তে গেলে সেখানে যে টপিকগুলো আসে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, একই রকমভাবে পশ্চিমবঙ্গের ভূমিরূপ পড়তে গেলেও তোমাকে কিন্তু এই সেম টপিকগুলো পড়তে হবে। পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো একটু ভালো করে পড়ে যাবে পশ্চিমবঙ্গের ভূমিরূপ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলো সম্পর্কে।
এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং কোন জায়গায় সবথেকে কম। চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন অঞ্চলে সাইক্লোনের নাম। সাইক্লোনের নাম কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। যেমন তোমরা দেখবে প্রশ্ন দেয় যে আমেরিকাতে সাইক্লোনগুলো কী নামে পরিচিত, এরকম প্রশ্ন অনেকগুলো দেয়, সেগুলোকে একটু দেখে নেবে। 5 নম্বরে একটু চলে আসি। 5 নম্বর হচ্ছে মহাসাগরগুলো সম্পর্কে পড়ব, আমরা হ্রদ সম্পর্কে পড়ব এবং নদ নদী সম্পর্কে পড়ব। মহাসাগরগুলো সম্পর্কে পড়ব, মহাসাগরগুলো সম্পর্কে পড়ার পর হ্রদ সম্পর্কে যখন পড়বে, বিশ্বের সবথেকে বড় হ্রদ এগুলোকেও পড়বে, ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত সেগুলোকে পড়বে এবং ভারতবর্ষের হ্রদগুলোরও অবস্থান কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো ভারতবর্ষের কোনটা সবথেকে বড় লবণাক্ত জলের হ্রদ, কোনটা মিষ্টি জলের হ্রদ, এগুলোকে একটু ইন ডিটেলস দেখে রাখবে। দেন চলে আসি নদ নদী। নদ নদী সম্পর্কে বলবো, এটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক জিওগ্রাফির। এখানে তোমাকে ভারতের নদ নদী সম্পর্কে পড়তে হবে, এখানে তোমাকে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে পড়তে হবে এবং প্রত্যেকটা নদীর, ভারতের যে বড় বড় নদীগুলো রয়েছে সেই নদীগুলোর উপনদী, শাখা নদী, এদের নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমাকে নাম দিয়ে প্রশ্ন করে দেবে যে এটা কোন নদীর উপনদী, ঠিক আছে? দেখো, এরপর চলে আসবে মৃত্তিকা, ফসল এবং অরণ্য। এটা ভারতের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই পড়তে হবে যে কোথায় কোথায় কোন কোন মৃত্তিকা দেখা যায়, সেখানে কি কি ধরনের ভালো ফসল হয়, আর কোথায় কোথায় কোন কোন ধরনের অরণ্যগুলো রয়েছে ভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট যদি মিসলেনিয়াস টপিকে চলে আসি, সেখানে আমাদের সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব সহ তোমরা জানো সবুজ বিপ্লব 1960-এর সময় ভারতবর্ষে ফসল উৎপাদনে যে প্রবণতা চলে এসেছিলো, যে বিশাল আকার নিয়ে চল ফসল উৎপাদন বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের কারণে, সেই সবুজ বিপ্লবের সাথে সাথে আরও বিভিন্ন অ্যাগ্রিকালচারাল সেক্টরে বিভিন্ন বিপ্লবের অভ্যুত্থান হয়েছিল। সেই বিপ্লবগুলোর নাম এবং কোন বিপ্লবটা কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত সেগুলোকে একটু কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? আর পড়বে হচ্ছে জনগণনা বা সেন্সাস 2011 থেকে প্রশ্ন। সেন্সাস 2011 থেকে প্রায় সব পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? কম বেশি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সব জায়গায় জনগণনা থেকে প্রশ্ন দেয় যে ভারতবর্ষের কোথায় নারী শিক্ষার হার সব থেকে বেশি, কোথায় তোমার সাক্ষরতার হার সব থেকে কম, ঠিক আছে? বা ভারতবর্ষে এসসি পপুলেশন কত, এসটি পপুলেশন কত, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো দেয়। তো সেগুলো একটু জনগণনা থেকে পড়ে রাখবে এবং পশ্চিমবঙ্গের জনগণনাটাও কিন্তু এখানে পড়ে রাখবে, ঠিক আছে? এখানে তোমাদের একটা প্রশ্ন আমি করি যে ভারতবর্ষের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা কোনটা, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। দেন চলে আসি অভয়ারণ্য এবং ফসলের গবেষণা কেন্দ্রগুলো সম্পর্কে। অভয়ারণ্য সম্পর্কে যদি বলি, বিভিন্ন ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলোর ব্যাপারে প্রশ্ন দেয়। খুব বেশি কিছু পড়তে হবে ওখানে পড়বে খালি বিভিন্ন ন্যাশনাল যে পার্কগুলো রয়েছে তাদের অবস্থান কোনটা, কোথায় কোথায় রয়েছে, আর ভারতবর্ষের কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং সেগুলো কোন কোন জায়গায় রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। পাশাপাশি দেখে রাখবে বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্রগুলো সম্পর্কে। অ্যাগ্রিকালচারাল সেক্টরে প্রত্যেকটা ফসল সম্পর্কে ভারত সরকার সেই ফসলগুলোকে নিয়ে, ভারতের যে গুরুত্বপূর্ণ ফসলগুলো সেগুলো নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করেছে। সেই গবেষণা কেন্দ্রগুলো কোথায় কোনটা অবস্থিত সেটা পড়বে। এত কিছুই যখন বললাম, তাহলে তোমাদেরকে আরও একটা প্রশ্ন করি, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। লেখো ভারতবর্ষে চাল গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত, ঠিক আছে? জিওগ্রাফি মোটামুটি এই টপিকগুলো তোমাদের পড়লেই আশা করি খুব ভালোভাবে জিওগ্রাফি পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। কিছু টুকটাক টপিক আছে যেগুলোকে আমি এখানে লিখিনি, ওগুলো আমি যখন স্ট্যাটিক জিকে বলবো ওখানে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? জিওগ্রাফির পর চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। দেখো পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে তোমাদের যে টপিকগুলোকে আমি ভালো করে পড়ে যেতে বলবো, সেগুলোর মধ্যে সবার প্রথমে আসে ভারত শাসন আইন 1935। এটাকে ভালো করে পড়ে যাবে। ইতিহাসের পড়ার সময় আমি এটার কথা বলেছিলাম যে 1935 সালে ব্রিটিশ সরকার যে ভারত শাসন আইন এনেছিল তোমার সাইমন কমিশনের পরিকল্পনার মাধ্যমে, সেই ভারত শাসন আইনে কী কী বলা হয়েছিল এটাকে খুব ভালো করে বলে যাবে এবং সেখানে কী কী প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা পড়ার পর তোমরা পড়বে সংবিধান সভা বা গণপরিষদের গঠন সম্পর্কে। সংবিধান সভাকে ইংরেজিতে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সেই অ্যাসেম্বলির কাজ কী ছিল? সংবিধান তৈরি করা, কিভাবে তৈরি হবে, তাতে কী কী ধারা থাকবে, কী কী নিয়ম থাকবে, এইগুলো। তো এই সংবিধান সভা বা গণপরিষদের গঠন কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। কে কে কোন কোন দায়িত্বে ছিলেন, কবে গণপরিষদ গঠিত হয়, কবে থেকে কবে পর্যন্ত তারা সংবিধান লেখে, সেই সংবিধানে সই করেন কবে তারা, এবং সংবিধান কবে থেকে লাগু হয়, আর ভারতবর্ষের সংবিধান দিবস কত তারিখে পালিত হয়।
এই প্রত্যেকটা টপিক তোমরা সংবিধান সভা বা গণপরিষদ সম্পর্কে পড়ে যাবে, বিশেষ করে গণপরিষদের গঠন সম্পর্কে। এইটুকু হয়ে যাওয়ার পরে তোমাদের পড়তে হবে ধারাগুলো সম্পর্কে। সংবিধানের ধারাগুলো যদি সবকটা মুখস্থ না করতে পারো, অন্ততপক্ষে মৌলিক অধিকার এবং কর্তব্য সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে সেগুলো তো তোমাকে পড়তেই হবে। বাকি গুরুত্বপূর্ণ ধারাগুলোও অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়া দেখো, মৌলিক অধিকার এবং কর্তব্যগুলো করার পরে কে কাকে নিয়োগ করেন এগুলো পড়তে হবে। কে কাকে নিয়োগ করেন বলতে কার অ্যাপয়েন্টমেন্ট কার দ্বারা হয়, যেমন প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন বা হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন, সেই নিয়োগগুলো সম্পর্কে কিন্তু তোমাকে পড়তে হবে। এটা হয়ে যাওয়ার পর চলে আসবে ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স। ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স বলতে আমি যেটা বুঝিয়েছি যে সংবিধানে বেশ কিছু পদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা আছে যে সেই পদের জন্য ন্যূনতম বয়স কত হতে হবে। ন্যূনতম বয়স বলতে একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ন্যূনতম বয়স, একজন প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স এবং একজন তোমার এমএলএ হওয়ার ন্যূনতম বয়স, এগুলো কিন্তু সবই সংবিধানে বলা আছে। তো সেই বয়সগুলোকে একটু দেখে যাবে। আর সর্বোচ্চ বয়স বলতে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি কত বয়স পর্যন্ত, কত বয়স হয়ে গেলে রিটায়ারমেন্ট নিতে বাধ্য, হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কত রিটায়ারমেন্টের, সেগুলো একটু দেখে যাবে এই জায়গার থেকে। এছাড়া গুরুত্বপূর্ণ ধারার ব্যাপারে তো আমি আগেই বলেছি, এবং লাস্ট যে টপিকটাকে এখানে বলবো পলিটি থেকে পড়তে, সেটা হলো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন কত নম্বর ধারায় করা যায় সংবিধানে বলা আছে সেটা, সেই ধারাটাকে পড়বে। আরেকটা জিনিস আমি এখানে লিখিনি, সেটা হলো বিভিন্ন এমার্জেন্সি বা আপৎকালীন ব্যবস্থা, সেগুলো কোন ধারায় আছে সেগুলোকে পড়বে। এছাড়া সংবিধান সংশোধন, যেগুলো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন, অনেকবার সংবিধান সংশোধন হয়েছে, আমরা শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে পড়ে যাব, ঠিক আছে। এইভাবে আমরা পলিটি পোর্শনটাকে পুরোপুরি রেডি করে যাব, ঠিক আছে। তোমরা এখান থেকে ভালো করে পড়বে যে ভারতবর্ষের সংবিধানে সোশ্যালিস্ট, সেকুলার এই শব্দগুলো কত সালে যোগ হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে। তো এইটুকু থাকলো আমাদের পলিটি সম্পর্কে। নেক্সট আমরা চলে আসবো এর পরের টপিক, ইম্পর্টেন্ট টপিক, ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে। দেখো, আজকের লাস্ট যে টপিকটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা হলো ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি। যদিও গতবার এই টপিক থেকে প্রশ্ন দেয়নি ক্লার্কশিপে, কিন্তু এবছরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তো সেফ সাইডে থাকার জন্য মেন টপিক কিছু বলেছি, 5টা টপিক। সেই 5টা টপিককে তোমরা অর্থনীতি থেকে তৈরি করে যাও। আশা করি এর বাইরে তোমাদের কোনো কিছু দেওয়ার মতন সম্ভাবনা কমই আছে ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি থেকে। কী কী পড়বে? সবার ফার্স্টে ভারতীয় অর্থনীতি পড়ার সময় তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে ভালো করে পড়বে। বিভিন্ন যে 5 ইয়ার প্ল্যানগুলো রয়েছে, নেওয়া হয়েছে এখনও পর্যন্ত, সেই 5 ইয়ার প্ল্যানগুলো এবং সেই 5 ইয়ার প্ল্যানের সিদ্ধান্তগুলোকে ভালো করে পড়বে। 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়া হয়ে যাওয়ার পর তোমরা পড়বে রিজার্ভ ব্যাংকের গঠন, কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং তার ভূমিকা কী কী আছে সেইটাকে ভালো করে পড়বে। এটা সম্পর্কে পড়ার পরে তোমরা পড়বে নীতি আয়োগ সম্পর্কে। এগুলো সম্পর্কে অল্প অল্প নলেজ তোমাদের থাকা দরকার। নীতি আয়োগের কে কোন দায়িত্বে রয়েছে, রিজার্ভ ব্যাংকে বর্তমানে কে কোন দায়িত্বে আছে, এগুলো প্রশ্ন করলে যাতে অ্যান্সার করতে পারো। যদিও এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসে, তাও আমি সেগুলোকে ইকোনমির মধ্যেই তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলোকে একটু পড়ে রাখবে। এছাড়া গুরুত্বপূর্ণ কমিটিগুলো সম্পর্কে পড়ে রাখবে। হাতে গোনা কয়েকটা গুরুত্বপূর্ণ কমিটি থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পিএসসিতে প্রশ্ন দেয়, যার মধ্যে যেমন ধরো সরকারিয়া কমিটি কিসের জন্য তৈরি হয়েছিল, টেন্ডুলকার কমিটির গঠন সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু পড়ে রাখবে যে সরকারিয়া কমিটি, টেন্ডুলকার কমিটি ইত্যাদি আর যে সমস্ত কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো কোন উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেগুলোকে পড়বে। এই কমিটিগুলো সম্পর্কে পড়া হয়ে গেল। এরপর তোমরা পড়বে 5 নম্বর টপিক, একটু অন্যরকম লাগতে পারে, বেকারত্ব সম্পর্কে। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে ভারতবর্ষে বর্তমানে বেকারত্বের হার কত, এটা। 2, ভারতবর্ষে বেকারত্বের কী কী ধরন আছে, কত ধরনের বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট ভারতবর্ষে দেখা যায়, এটা দিতে পারে। এছাড়া আরেকটা টপিক তোমাদের দিলেও দিতে পারে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে বেকারত্বের হিসাব কিভাবে হবে, সেটা কোন সংস্থা ঠিক করে, সেই সংস্থার নাম কি। এই কটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের টপিক। 2টো টপিক এখনও আমাদের বাদ থেকে গেল, সেটা হলো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এই টপিকগুলোকে খাতায় লিখে নোট করে এবং এই টপিকগুলো যেখান থেকে তোমরা যা যা ম্যাটেরিয়ালস পাও বা যেগুলো তোমরা এতদিন ধরে পড়ে এসেছো সেগুলোকে বারবার করে পড়ো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই
এর সাথে সাথে স্ট্যাটিক জিকের থেকে তোমরা কী কী পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কী কী পড়বে সেগুলো নিয়ে আমি তোমাদের একটা ডিটেল ডিসকাশন ভিডিও তোমাদের জন্য চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে জানতে পেরে যাবে। এছাড়া ম্যাথস আর ইংলিশের জন্য সেপারেট ভিডিও তো থাকবেই। জেনারেল নলেজ যেহেতু ভার্স টপিক, জেনারেল নলেজের ডিসকাশনটা একটু ডিটেলসে হওয়ার প্রয়োজন ছিল, এই কারণে জেনারেল নলেজের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল এবং আরেকটা পার্ট লাগবে। বাকি টপিকগুলো আমি তোমাদেরকে সিঙ্গেল ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। কোনোভাবে কনফিডেন্স লো করবে না যে অল্প সময়ের মধ্যে কীভাবে পারবো কি না। অল্প পড়ো, ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো এবং যেগুলো আননেসেসারি ইনফরমেশান মনে হবে সেগুলোকে পড়তে যাবে না। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ সবাইকে।